আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আমার লাইভটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে আ হ্যাঁ, মেইন উদ্দেশ্য হচ্ছে যে ৬ষ্ঠ থেকে আপনার হলো ৬ষ্ঠ, নবম এবং একাদশ শ্রেণীর জন্য যে উপবৃত্তি যে সার্কুলারটা দিছে সে বিষয় নিয়ে আমি কিছু আলাপ আলোচনা করব আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের যারা আ ৬ষ্ঠ শ্রেণী এবং নবম শ্রেণী এবং একাদশ শ্রেণী এবং সমমান পরীক্ষার্থী ছোট ভাই ও বোনেরা আছো, তোমরা ইতিমধ্যেই অবগত আছো যে অ্যা বাংলাদেশ সরকার তোমাদেরকে উপবৃত্তি দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছে। এখন তোমরা নিজ নিজ কলেজ বা স্কুল থেকে উপবৃত্তির ফর্মটা সংগ্রহ করতে পারো। তো অনেক সময় দেখা যায় যে এই উপবৃত্তি কেন নিবে? অনেক সময় দেখা যায় যে পড়াশোনার খরচ নিয়ে পারিবারিকভাবে মানে পারিবারিক অর্থনৈতিকভাবে আমরা অনেক রকম সমস্যায় পড়ি। যেমন দেখা যায় যে বই, খাতা, কোচিংয়ের ফি, পরীক্ষার ফি সব মিলিয়ে একটা উক্ত চাপ সবসময় আমাদের থেকেই যায়। তো এই উপবৃত্তি সেই টাকাটা এই উপবৃত্তিটা যদি তোমরা পাও তাহলে অবশ্যই অনেকটা অর্থনৈতিকভাবে সাহায্য পাবে তোমরা। মানে উপকৃত হবে এবং আ তোমাদের সেই টাকাটা অনেকটা কাজে আসবে। তো ভালো দিক হলো একটাই যে আবেদন প্রক্রিয়াটা খুবই সহজ। এটা কোনো অনলাইনের মাধ্যমে না। এটা তোমরা এই ফর্মটা নিয়ে নিজেই নিজে হাতেই কলম খাতা মানে কলম দিয়ে ফর্মটা ফিল আপ করতে পারবে। এই ক্ষেত্রে কোনো কম্পিউটারের দোকানে যেতে হবে না। কম্পিউটারের দোকানে যেয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে না। সময়ও বেশি লাগবে না তোমাদের। তোমরা শুধু ফর্মটা নিবে এবং আ ফর্মটা পূরণ করে স্কুলে জমা দিবে। আর স্কুল কমিটিরা সেটা যাচাই বাছাই করে তোমরা যারা এলিজিবল হবে তাদেরকে উপবৃত্তি দিবে সরকার। তো যারা এখনই তোমরা আবেদন করোনি বা ফর্ম নেওনি স্কুল থেকে আজই কালকে নিয়ে নিবে। কারণ আজকে তো রাত, আমি সরি বলে ফেললাম। তো ফর্মটা নিয়ে নিবে। কারণ এই সুযোগ বারবার আসে না। পড়াশোনার জন্য যদি একটু বাড়তি সহায়তা পাওয়া যায় তাহলে অনেকটা এগিয়ে যাওয়া যায়। তো আমি এখন তোমাদেরকে দেখাবো যে ফর্মটা কিভাবে লিখতে হয়। তো চলো শুরু করা যাক। তো সর্বপ্রথম তোমরা আ ফর্মটা অনলাইনে বা কম্পিউটারের দোকান থেকে আ সংগ্রহ করবে বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্কুল থেকেই দিয়ে দেয়। তো সর্বপ্রথম তোমরা অনলাইন থেকে এটা কম্পিউটারের দোকান থেকে কালেক্ট করবে। যেমন আমার মতো কম্পিউটারের দোকান থেকে বা স্কুলে অনেক সময় দিয়ে দেয় বা কলেজে দিয়ে দেয়, ভার্সিটিতে দিয়ে দেয়। তো ওই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। তো ফিল আপ করার পরে উম সেটা তোমার স্কুলে জমা দিতে হবে বা কলেজে জমা দিতে হবে। আর এটার সাথে কি, কি লাগে সেটাও আমি তোমাদেরকে ডিটেইলসে দেখায় দিব এবং বলে দিব। তো চলো শুরু করা যাক, শুরু করা যাক। সর্বপ্রথম তোমাদেরকে এরকম একটা ফর্ম অনলাইন থেকে প্রিন্ট করতে হবে বা স্কুল থেকে বা কলেজ থেকে নিতে হবে। এরকম একটা ৫ পেজের একটা ফর্ম নিতে হবে। তো ফর্মের ভিতর এই অংশগুলো কিভাবে তোমরা পূরণ করবে সেটা হচ্ছে
তুমি তো দেখতেই পাচ্ছ যে এখানে ষষ্ঠ ও নবম এবং বিশেষ ক্ষেত্রে তোমার একাদশ শ্রেণী এবং সমমান যারা আসো পরীক্ষা দিবে তারা এটার জন্য এলিজিবল। তো এটা বাছাই করা হবে, পুরোটাই বাছাই করা হবে। তো যাচাই বাছাই শেষে যারা এখানে আহ, গ্রহণযোগ্যতা পাবে তারাই শুধুমাত্র প্রবৃত্তি পাবে। তো দেখা যাচ্ছে যে অনেকের বাবার টাকা পয়সা আছে, মানে বাবা ব্যবসা করে বানায় রাখছে কৃষক, বা বা ছোটখাটো মানে দেখাইছে যে ইনকাম সোর্স নাই, আসলে দালান বাড়ি দেখাইছে হলো কি যে মাটির বাড়ি। তো এগুলো না করে যে সত্যি সেই সত্যর আলোকে সত্য বলা খুবই ভালো, সত্য দিয়েই তোমরা এটা ফ্লাপ করবে। প্রবৃত্তি পাও বা না পাও সেটা পরের বিষয়। তো চলো শুরু করা যাক। প্রথমে তোমাদের একটা পাসপোর্ট সাইজ ছবি লাগবে, যেটা এখানে আঠা বা দিয়ে লাগাই নিবা। তারপরে তোমরা হলো এখানে দেখতে পাচ্ছ যে শিক্ষার্থীর বোর্ড রেজিস্ট্রেশন নাম্বার, মানে তোমরা যে এসএসসি বা ইন্টার জিএসসি বা পিএসসি পরীক্ষা দিছো সেখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে রেজিস্ট্রেশন কার্ডের। ওই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদেরকে এখানে লিখতে হবে। তো লেখা শেষে তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে শিক্ষার্থীর বর্তমান শ্রেণী, মানে তুমি এখন কোন ক্লাসে পড়ো সেটা এখানে লিখতে হবে। তারপরে তোমার যে জন্ম নিবন্ধনটা আছে, মাসবি জন্ম নিবন্ধন লাগবে। তো জন্ম সনদের ভিতর দিবে 17 সংখ্যার একটা ডিজিট আছে, সেই ডিজিটটা এখানে লিখবে। এবং ওই জন্ম নিবন্ধনের ভিতরেই তোমার একটা বয়স আছে, সেই বয়সটা এখানে লিখে দিবে। মাস, তারিখ এবং বছর, মানে বছর, এই দুইটা তিনটা মিলে লিখে দিবে। তারপরে তোমার যে জন্ম নিবন্ধনে যে বাংলায় নামটা আছে সঠিকভাবে এখানে লিখে দিবে। তারপর তোমার ইংরেজিতে সঠিক নামটা এখানে লিখে দিবে। তারপর তুমি ছেলে নাকি মেয়ে সেটা টিক চিহ্ন দিবে, রাইট চিহ্ন যেটাকে বলা হয় সেটা দিবে। দেওয়ার পরে তোমার জন্মস্থান মানে কোথায় সেটা দিবে, মানে জেলা দিবে আর কি। এখানে জেলা দিতে হয়, জন্মস্থান জেলা, জেলা দিতে হয়। তারপরে তোমার ধর্ম কি, হিন্দু, ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান যেটা সেটা এখানে লিখবে। লেখার পরে তোমার বাবার, অবশ্যই পিতা মাতার ভোটার আইডি কার্ড লাগে এক্ষেত্রে। এখানে তোমার বাবার মানে পিতার এনআইডি, হ্যাঁ, পিতার এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে সেটা এখানে দিতে হবে। সেটা হইতে পারে 13 ডিজিট কিংবা 12 ডিজিট বা 16 ডিজিট, যাই হোক সেটা দিতে হবে। ওই পিতার এনআইডি কার্ডে যে জন্ম বয়স, জন্ম তারিখটা আছে মানে বয়সটা আছে সেটা এখানে দিতে হবে। তারপর তোমার পিতার নামটা এনআইডি কার্ডে যেভাবে বাংলায় আছে সেম হুবহু ওইটাই দিতে হবে এখানে। তারপর ইংরেজিতে দিতে হবে এনআইডি কার্ড দেখেই। তারপর তোমার মায়ের এনআইডি, সেম ভাবে তোমার মায়ের এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে, মায়ের জন্ম তারিখটা এখানে দিতে হবে। তারপর তোমার মায়ের নামটা বাংলায় এখানে দিতে হবে, তোমার মায়ের নামটা ইংরেজিতে এখানে দিতে হবে। তো সবাই একটা কথা মনে রাখবে যে এই যে ইংরেজি যেগুলো আছে, এই ইংরেজি যেগুলো আছে এগুলো সবগুলো ব্লক লেটার হতে হবে, মানে বড় হাতের। আর আরেকটা কথা হচ্ছে যে তুমি কাকে অভিভাবক বানাবে, মাকে নাকি বাবাকে, সেটা ঠিক চিহ্ন দিবে এখানে। তো মানে অভিভাবকের যে তথ্য আছে এখানে, পিতাকে যদি হয় তো পিতার এখানে রাইট চিহ্ন দিবে, মাতা হলে মাতার এখানে রাইট চিহ্ন দিবে। অন্যান্য কেউ হলে, পিতা মাতা যদি না থাকে তাহলে অন্য কাউকে হলে, তো সেক্ষেত্রে সেখানে রাইট, সেটা রাইট চিহ্ন দিবে অন্যান্য অভিভাবকে। তো তারপরে তোমার হলো যে এখানে আছে যে তুমি টাকাটা মানে কিভাবে নিবে। উপবৃত্তি লেখা লেখা আছে যে উপবৃত্তির অর্থ প্রাপ্তির জন্য অভিভাবক হিসাবে যাকে নির্বাচিত করা হয়েছে তা নিম্ন তথ্য প্রদান করবে। হ্যাঁ, তুমি উপবৃত্তির টাকাটা তুমি কার মাধ্যমে নিবে, বা তোমার কোন অভিভাবক না এই যে এইখানে যেটা দিছো, মানে পিতা মাতা তার যে কোনো একজনের নামে, হয়তো ব্যাংক অ্যাকাউন্ট বা তোমার হলো বা দেখা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, নগদ বিকাশ ইত্যাদি আছে, এরকম একটা থাকতে হবে। তো এখানে ওই অভিভাবকের হয়তো বাবা অথবা মায়ের, তোমার হলো যাকে অভিভাবক বানাইছে, এক কথায় টোটালি বলতে গেলে যাকে অভিভাবক বানাইছো তার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিবে, জন্ম তারিখ দিবে এখানে, নাম দিবে বাংলায় এখানে, ইংরেজিতে বড় হাতের নাম দিবে এখানে, তার মোবাইল নাম্বারটা দিবে, সে যে পেশায় নিয়োজিত আছে তার পেশাটা এখানে দিবে। তারপরে এখানে দেখো পেমেন্ট সংক্রান্ত তথ্য আছে। পেমেন্ট সংক্রান্ত তথ্যটা হচ্ছে যে
শিক্ষার্থী কোন হিসাবধারীর নামে উপবৃত্তির অর্থ পেতে ইচ্ছুক? মানে এই যে আমি প্রথমেই বলেছিলাম যে উম, এখানে তুমি তোমার বাবার নামে যে অ্যাকাউন্ট আছে সেটাতে নিতে পারো, মায়ের নামে অ্যাকাউন্ট আছে সেটাতে নিতে পারো, বা নিজ নামে যে ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে পরে সেটাও নিতে পারো, বা তোমার নিজ নামে নগদ অ্যাকাউন্ট থাকলে নিতে পারো, বা বিকাশ অ্যাকাউন্ট থাকলে নিতে পারো, রকেট অ্যাকাউন্ট থাকলে নিতে পারো। তো সেটা তোমার ব্যক্তিগত বিষয়। তো যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে ব্যাংকের নামটা এখানে লিখতে হবে। তার ব্যাংকটা কোন শাখা থেকে খোলা সেই শাখাটা এখানে দিতে হবে। তারপরে তোমার ব্যাংকের মনে করো যার নামে মানে অ্যাকাউন্টধারীর নাম মানে যার নামে অ্যাকাউন্ট করা তার নামটা দিতে হবে এখানে, যেমন পিতা বা মাতা বা তোমার নাম। আচ্ছা, তারপর ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা থাকে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে। তাছাড়া তোমার এজেন্ট ব্যাংকিং এর ক্ষেত্রে তোমার হলো এখানে দিতে হবে যে ব্যাংকের নাম, তারপর স্ব ব্যাংকের এজেন্ট ব্যাংকিং নাম, ব্যাংকিং এর শাখার নাম। মানে যেমন ধরো অনেক ক্ষেত্রে আর দেখা যায় বর্তমানে যে অনেক এজেন্ট ব্যাংকিং আছে, যেমন ইসলামী ব্যাংক আছে, তো ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং আছে, অনেকে নিয়ে আসে। তো সেক্ষেত্রে সেই ব্রাঞ্চের নামটা এখানে দিতে হবে, মানে শাখার নামটা দিতে হবে। তারপরে অ্যাকাউন্টধারীর নাম, মানে এখানে তুমি যার নামে অ্যাকাউন্ট আছে তার নামটা এখানে দিতে হবে। এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে, তোমার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে। তারপরে যে এখন মূল কথায় আসি, এগুলো অনেক জটিল একটা বিষয়। এগুলো টাকা প্রসেসিং, এই যে ব্যাংকিং যেগুলো সেক্টর আছে এগুলো টাকা আসতে অনেক দেরি হয়, লেট হয়। সো আমি সবচেয়ে রেকমেন্ড করি এটাই যে মোবাইল ব্যাংকিং যেটা এটাই দিবে তোমরা। মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে আরো খুব সহজ, বিষয়টা খুব সহজ, বিষয়টা খুবই সহজ। এই যেমন ধরো এখানে মোবাইল ব্যাংকিং এর নাম তুমি এখানে কি নগদ দিবে না বিকাশ দিবে সেটা তোমার ব্যক্তিগত বিষয়। তো এখন মোবাইল ব্যাংকিং এর যে নাম্বারটা থাকে, যে আমরা তো জানি সাধারণত মোবাইল নাম্বার 11 সংখ্যার হয়। তো সেই নাম্বারটা এখানে দিবে। দেওয়ার পরে অ্যাকাউন্টধারীর নাম, যার নামে এই রকেট বা বিকাশ অ্যাকাউন্ট আছে তার নামটা এখানে দিতে হবে। ঠিক আছে, দিতে হবে। তারপরে এখানে তোমার হলো অভিভাবকের একটা সই নিবে, তারপর তোমার একটা স্বাক্ষর নিবে এখানে। নেওয়ার পরে এখন তোমার যে ঠিকানা যেটা সেটা আসতে হবে এখানে, যে তুমি তোমার স্থায়ী ঠিকানা কোথায়, মানে তোমার মানে বাবার ঠিকানা বা তোমার স্থায়ী ঠিকানা কোথায় সেটার বিভাগটা এখানে সিলেক্ট করবে। তারপর সেখানকার ইউনিয়ন বা পৌরসভা হলে পৌরসভা এখানে লিখবে, জেলার নামটা লিখবে, ওয়ার্ড নাম্বার লিখবে, তারপর তোমার উপজেলার নাম্বার, উপজেলা কি বা থানা কি সেটা লিখবে, তোমার বাসার নাম্বার যদি জানা থাকে লিখবে, বা গ্রামের নাম জানা থাকলে লিখবে। তবে বর্তমান ঠিকানা এখন তুমি ধরো আছো হলো রাজশাহীতে, আহ, আহ, তুমি তোমার বাড়ি হলো নাটোরে। তো তুমি সেই ক্ষেত্রে বর্তমানে নাটোরে আছো, সেই নাটোরের ঠিকানাটা দিয়ে দিবে এখানে। মানে এটা এক্সাম্পল শুধু, তুমি বর্তমান ঠিকানা যেখানে সেটা দিয়ে দিবে, তোমার বিভাগ দিবে এটা, যে বিভাগের আন্ডারে আছো সেই। আবার এখানে তোমার যে ইউনিয়ন বা পৌরসভা যদি থাকে বা সিটি কর্পোরেশন থাকে সেটার নাম এখানে দিয়ে দিবে। জেলার নাম যেটা, যে জেলায় বর্তমানে আছো তুমি সেই জেলার নামটা দিয়ে দিবে এখানে, ওয়ার্ড নাম্বারটা দিয়ে দিবে। তারপরে যে উপজেলা বা থানার আন্ডারে আছো সেই থানার নামটা এখানে দিয়ে দিবে, নাম। তারপরে গ্রাম বা বাসা নাম্বার যদি হোল্ডিং নাম্বার জানা থাকলে সেটা দিয়ে দিবে এখানে। আচ্ছা, এখন বর্তমানে এখানে লেখা আছে দেখো, শিক্ষার্থীর বর্তমান শিক্ষাগত তথ্য, মানে বর্তমানে তোমার তথ্য যেটা সেটা দিতে হবে, যে কোন বিভাগে তুমি লেখাপড়া করতেছো বা কোন প্রতিষ্ঠানে তুমি পড়ালেখা করতেছো, সেটা কোন বিভাগ বা জেলার আন্ডারে পড়ে বা উপজেলার আন্ডারে পড়ে সেই তথ্যগুলো এখানে দিতে হবে। যেমন ধরো বিভাগ, তুমি যে বিভাগে তোমার এই কলেজটা বা স্কুলটা আছে সেটা দিতে হবে এখানে। তারপর তোমার এখানে দিতে হবে যে কোন গ্রুপ বা বিভাগ নিচ্ছ, সায়েন্স, আর্টস, কমার্স বা ইত্যাদি, কোন শাখা, ক শাখা, গ শাখা, এটা দিতে হবে এখানে। জেলার নামটা দিতে হবে এখানে, কোন জেলায় আছো। তারপরে এখানে শাখা সবসময় দিয়ে হলো ডেট দিবা, মানে ডে শাখা দিবে। তোমার বর্তমান যে উপজেলা আছে বা থানা আছে সেই থানার নামটা এখানে লিখবে। রোল নাম্বারটা আছে, রোল নাম্বারটা এখানে লিখবে। তারপর বর্তমানে যে এখন যে প্রতিষ্ঠানে মানে তুমি অধ্যয়নরত আছো, যে মানে লেখাপড়া করতেছো সেই প্রতিষ্ঠানের নামটা এখানে দিবে। দেওয়ার পরে তারপর তোমার যে এটা অবশ্যই পূরণ করতে হবে, আবেদনকারী লেখাপড়া খরচ কে বহন করে? তোমার বাবা। নিশ্চয়ই তোমার বাবা যদি জীবিত থাকে তার বাবার নাম দিবে, মাতা যদি জীবিত থাকে তার মাতার নাম দিবে।
তারপর তোমার এখানে লেখা আছে কি দেখো, ঠিক চিহ্ন দিতে হবে, রাইট চিহ্ন আর কি। হ্যাঁ, তারপর 2 নম্বরটা আছে দেখো, আবেদনকারী পিতা মাতা কি জীবিত? দুইজন যদি জীবিত থাকে দুইজনের ভিতরে এখানে রাইট চিহ্ন দিবে। মা যদি জীবিত থাকে তার মায়ের একটা রাইট চিহ্ন দিবে। বাবা যদি জীবিত থাকে বাবা তাহলে রাইট চিহ্ন দিবে। আর যদি কেউ জীবিত না থাকে তাহলে সেটা রাইট চিহ্ন দিয়ে কিন্তু সাথে প্রমাণ যুক্ত করতে হবে, মানে যে ডেথ সার্টিফিকেট সেটা যুক্ত করে দিতে হবে। আচ্ছা গেল। এবং আবেদনকারীর পিতার শিক্ষাগত যোগ্যতা, মানে তোমার বাবার লেখাপড়া কত দূর ছিল, সে কি লেখাপড়া জানতো না? যদি না জানতো তাহলে নিরক্ষর দিবে। যদি 5 পর্যন্ত পড়ালেখা করে তাহলে প্রাথমিক দিবে। যদি এসএসসি পর্যন্ত পড়ালেখা করে তাহলে মাধ্যমিক দিবে। যদি ইন্টার পর্যন্ত পড়ালেখা করে উচ্চ মাধ্যমিক দিবে। যদি উচ্চ মাধ্যমিক পাশ করে তাহলে স্নাতক দিবে, মানে রাইট চিহ্ন দিবে। আর আবেদনকারী মাতার শিক্ষাগত যোগ্যতা ওই সেম টু সেম এভাবেই দিয়ে যাবে, টিক চিহ্ন। নিরক্ষর হলে নিরক্ষর দিবে। প্রাথমিক হলে প্রাথমিক, মাধ্যমিক হলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিক, স্নাতক হলে স্নাতক দিবে। আর মৃত হলে হয় তার ডেথ সার্টিফিকেট সহ শিক্ষাগত যোগ্যতা নির্বাচন করতে হবে তোমার এখানে। আচ্ছা, তোমরা কয় ভাই বোন? একজন হলে একজন টিক চিহ্ন দিবে, দুইজন হলে দুইজন দিবে। কেউ না থাকলে পরে সেটাও টিক চিহ্ন দিবে। আচ্ছা, আবেদনকারী কোন উৎস হতে উপবৃত্তি বা শিক্ষা ভাতা পান কিনা? তুমি যদি এর আগে যদি কোনো ভাতা পেয়ে থাকো তাহলে হ্যাঁ দিবে। যদি না, উপবৃত্তি যদি পাও বা ভাতা পেয়ে থাকো তাহলে হ্যাঁ দিবে। যদি না পেয়ে থাকো তাহলে না দিবে। বিশেষ করে না দেওয়াটাই বেটার, যদি না পেয়ে থাকো আর কি। বুঝে নিও কি বললাম। তো আবেদনকারী শারীরিক কি প্রতিবন্ধী কাজ আছে, তোমার যদি শারীরিক অক্ষমতা থাকে, মানে প্রতিবন্ধী অ্যাবনর্মাল থাকো তাহলে হ্যাঁ, হ্যাঁ হলে হ্যাঁ দিতে হবে। তাহলে তোমার সেক্ষেত্রে তোমার ইয়ে দিতে হবে, দলিল দেখাতে হবে, মানে প্রতিবন্ধী কার্ড দেখাতে হবে বা শারীরিক অক্ষমতার কার্ড দেখাতে হবে। আবেদনকারী কি জন্মগত বা দীর্ঘ কোনো রোগে ভুগছো? তো ধরো তুমি সে ক্যান্সার বা নানা রকম রোগে যদি ভুগো তাহলে সেক্ষেত্রে সেটার তোমার হলো দেখা যাচ্ছে যে রিপোর্ট বা তোমার হলো ডাক্তারি সার্টিফিকেট দিতে হবে, অ্যাটাচ করতে হবে, হ্যাঁ বা না টিক চিহ্ন দিয়ে। হ্যাঁ, আবেদনকারী পিতা মাতা অভিভাবক শারীরিক প্রতিবন্ধী কার্ড আছে কিনা, তোমার বাবা মা অক্ষম কিনা, যদি থাকে তাহলে তার প্রমাণস্বরূপ যদি তাদের কার্ড থাকে, মানে যদি প্রতিবন্ধী হয় তাহলে প্রতিবন্ধী কার্ড, শারীরিক অসুস্থ হলে সেটার প্রমাণ, মানে এগুলো থাকলে পরে সংযুক্ত করতে হবে এর সাথে। আবেদনকারী পিতা মাতা অভিভাবক জন্মগতভাবে দীর্ঘ কোনো রোগে ভুগছেন কিনা, যদি ভুগে থাকে যেমন ক্যান্সার বা বড় ধরনের রোগ যদি হয়ে থাকে তাহলে হ্যাঁ দিয়ে সেটা সংযুক্ত করতে হবে। আর যদি না হয় তাহলে না দিতে হবে। তারপরে অভিভাবকের স্বাক্ষর এখানে দিবে, যদি স্বাক্ষর দিতে না পারে টিপসই দিতে হবে। তারপর তোমার এখানে স্বাক্ষর দিতে হবে। তো একটু অপেক্ষা করো, ট্রেনটা যাক, পরে 11 থেকে আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি। 1 মিনিট, জাস্ট 1 মিনিট। এই 11 নম্বরটা বলছে দেখো, যে আবেদনকারী পিতা মাতা ব্যতীত পরিবারের অন্য কোনো সদস্য জন্মগতভাবে শারীরিক, মানে তোমার ভাই বোন কোনো যদি অসুখ ইয়ে থাকে, রোগে ভুগে, তাহলে সেটাও হ্যাঁ দিলে পরে দিবে। যদি না থাকে তাহলে না দিবে, দিয়ে প্রমাণ যুক্ত করে দিতে হবে। আবেদনকারী পিতা মাতার অভিভাবকের পেশা কি, কৃষি, চাকরি, হ্যান ত্যান, যদি যেটা হয় সেটা টিক চিহ্ন দিবে। আচ্ছা, আবেদনকারী পিতা মাতা অভিভাবক বিদেশে আছে কিনা, তোমার বাবা মা যদি বিদেশ থাকে তাহলে হ্যাঁ দিবে, যদি না থাকে না দিবে। আচ্ছা, আবেদনকারীর পিতা মাতার আয়ের উৎস কি, শহরে না গ্রামে? শহরে হলে শহরে দিবে, জেলা হলে জেলা দিবে, গ্রাম হলে গ্রামের, প্রত্যন্ত অঞ্চল হলে গ্রামে দিবে। ঠিক আছে। আবেদনকারীর পরিবারের আয় আহ, মানে বছরে যদি 1 লক্ষ টাকা নিম্নে কিনা, 1 লক্ষ টাকার ঊর্ধ্বে কিনা, 1 থেকে 2 লক্ষ টাকার ঊর্ধ্বে কিনা, 2 থেকে 3 লক্ষ টাকার ঊর্ধ্বে কিনা, 3 থেকে 4 লক্ষ টাকার ঊর্ধ্বে কিনা, এটা ঠিক চিহ্ন দিতে হবে, মাস্ট বি। এখানে যদি 1 লক্ষ টাকা নিম্ন দেওয়াটাই বেস্ট, কারণ এখানে 1 লক্ষ টাকা বছর ইনকাম করা অনেক কষ্টকর। আর তোমাদের সেটা আয়ের উপরে তুমি দিবে সেটা। আচ্ছা, আবেদনকারী মানে পরিবারে কতজন উপার্জনক্ষম ব্যক্তি আছে, এখন তোমার পরিবারে কতজন ইনকাম করে, হ্যাঁ, এটা দিতে হবে। যদি একজন করে তাহলে একজনের টিক চিহ্ন দিতে হবে, দুইজন করলে দুইজনের টিক চিহ্ন দিতে হবে, তিনজন করলে তিনজনের টিক চিহ্ন দিতে হবে, তিনজনের বেশি করলে সেটাও টিক চিহ্ন দিতে হবে।
এরপরে আবেদনকারী পরিবারের সদস্যের সংখ্যা কতজন? তোমার পরিবারে কতজন সদস্য সংখ্যা, ভাই বোন, বাপ মা সবাই, দাদি দাদা এগুলো মিলে? যদি ৫ জন হয় ৫ জন, ৪ জন হলে ৪ জন, ৩ জন হলে ৩ জন, ২ জন হলে ২ জন, ১ জন হলে ১ জন, টিক চিহ্ন দিতে হবে। যে আবেদনকারী কোন এলাকায় আ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত। মানে তুমি কোন এলাকায়, মানে কিরকম এলাকায় তুমি মানে তোমার শিক্ষা প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠান আছে। সেটা কি পাহাড়ি এলাকা নাকি হাওর, চর, উপকূল বা সমতল? বিশেষ করে সমতলই হয়। আর পাহাড়ি এলাকার লোকজনরা পাহাড়ি দিবেন, চরের এলাকার লোকেরা চর দিবেন, হাওর এলাকার লোকেরা হাওর দিবেন, টিক চিহ্ন দিবেন। আচ্ছা, বাংলাদেশের এখানে ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের সদস্য কিনা? তোমরা যদি মনে করো মানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছোট সদস্য হয়ে থাকো তাহলে হ্যাঁ দিবে, না হলে না দিবে। আর হ্যাঁ হলে তোমার গোষ্ঠীর নাম লিখতে হবে এখানে। আচ্ছা, আবেদনকারী তোমাদের ব বসবাস কৃত আ কক্ষ কয়টি আছে? তোমাদের বাড়িতে কয়টা রুম আছে সেটা দিতে হবে এখানে। ১ টি হলে ১ টি, ২ টি হলে ২ টি, ৩ টি হলে ৩ টি, ৩ এর অধিক হলে ৩ টি চিহ্ন দিতে হবে। তারপরে উম আ আবেদনকারী আ মানে তোমাদের বাসাটা কোন ধরনের? বসতঘর কি ধরনের? সেটা হচ্ছে যে পাকা হলে পাকা দিবে, মাটির হলে মাটি দিবে, টিনের হলে টিনের দিবে, আ সেমি পাকা হলে সেমি পাকা দিবে, কাঁচা হলে কাঁচা দিবে। তো অনেকে এই ক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে বাপে বড়লোক তবুও ওই দেখা যায় যে ওই কি কাঁচা, তারপরে এই কি এগুলো ইয়া টিন এগুলোই দিয়ে রাখে। যেটা সত্যি সেটাই দেওয়াই বেটার। তো আবেদনকারীর বাড়িতে কয়টা টয়লেট আছে? এটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। যদি উম কি ধরনের টয়লেট আছে? যদি পাকা হয় পাকা দিবে, কাঁচা হলে কাঁচা দিবে, সেমি পাকা হলে সেমি পাকা দিবে। এখন কাঁচা আর পাকা সেটা হলো প্লাস্টার এবং হলো দেখা যাচ্ছে যে যে ছাউনি দিয়ে বেড়া করে সে সে সেটাকে বলা হয় যে সেমি ইয়া মানে কাঁচা। তো যেটা আছে সেটাই দিবে। তো আবেদনকারী বসত বাড়িতে ইলেকট্রিক মানে মানে ইলেকট্রনিক কোনো পণ্য আছে কিনা এটা বুঝাইছে এটাই ২৩ নম্বরটায়। তো তোমার বাড়িতে কি ল্যাপটপ আছে, টিভি আছে, ফ্রিজ আছে কিনা? যদি থাকে তাহলে ঠিক চিহ্ন দিবে। আবেদনকারীর পরিবারে খাবারের পানির উৎস কি? তোমাদের মানে বাড়িতে কি টিউবওয়েল আছে না সাপ্লাই আছে না কোনটা আছে নাকি অন্যান্য কোনো উৎস আছে সেটা টিক চিহ্ন দিবে। তারপরে আবেদনকারী পরিবারের বার্ষিক ব্যয় কত? তোমাদের পরিবারে বছরে কত টাকা খরচ হয় সেটা টিক চিহ্ন দিবে এখানে। ৳১,০০,০০০ না ৳২,০০,০০০, ২,০০,০০০ ৳১ থেকে ৳২,০০,০০০, ২ থেকে ৳৩,০০,০০০, ৩ এর অধিক লাখ টাকা যেটা হয় সেটা টিক চিহ্ন দিবে। আবেদনকারী পিতা-মাতার মোট জমির পরিমাণ কত? তোমাদের মোট জমি তোমার বাবার অথবা মায়ের জমি কত আছে? যদি ভূমিহীন হয়ে থাকো তাহলে ভূমিহীন দিবে। ১ থেকে ৫% হলে ৫% হলে এটা টিক চিহ্ন দিবে। ৬ থেকে ১০% হলে সেটাতে তার উপরে টিক চিহ্ন দিবে। ১০% হলে তার অধিক, ১০ শতকের অধিক হলে ১০ শতকের অধিকে টিক চিহ্ন দিবে। আবেদনকারী পিতা-মাতা বা অভিভাবক কোনো ক্ষুদ্র ঋণ বা কিস্তি আছে কিনা? যদি কিস্তি থাকে মানে এনজিওতে কোনো কিস্তি যদি থাকে তাহলে ইয়েস দিবে, না থাকলে পরে না দিবে। তো এখানে ২৮ নাম্বারটা বলছে যে আবেদনকারী পিতামাতার কোন ধরনের কার্ড আছে? তোমাদের কি ভিডিডি কার্ড আছে নাকি বয়স্ক ভাতা আছে নাকি বিধবা ভাতা আছে নাকি স্বামী নির্গত ভাতা আছে নাকি এগুলো কার্ড যদি থাকে তাহলে সেটা সংযুক্ত করতে হবে এবং এখানে টিক চিহ্ন দিতে হবে সেটার উপরে। এবং আবেদনকারী কি তুমি কি বীর মুক্তিযোদ্ধার সন্তান কিনা? যদি হয়ে থাকে হ্যাঁ দিবেন, না হলে না দিবে। হলে পরে অবশ্যই মুক্তিযুদ্ধের প্রমাণ আদি যেগুলো আছে সেগুলো সংযুক্ত করে দিতে হবে এবং এখানে অভিভাবকের স্বাক্ষর যে যাকে বানাবে তার স্বাক্ষর বা টিপসই দিতে হবে। আর এখানে তোমার সিগনেচার বা স্বাক্ষর দিতে হবে। আর সর্বশেষ যেটা বলি, এখানে তোমার হলো শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখতে হবে যেটা বর্তমানে আছো এবং শিক্ষা প্রতিষ্ঠানে একটা কোড আছে EIN নাম্বার সেটা তোমার এখানে দিতে হবে। তারপরে বাকি সব তোমার মনে করো সুপারিশপ্রাপ্ত কমিটির স্বাক্ষর। এটা হলো তোমার মনে করো এগুলা সব যা আছে এগুলো সব স্কুলের কমিটি যারা আছে, সভাপতি যারা আছে, বাছাই কমিটি যারা আছে, সদস্য সচিব যারা আছে, শ্রেণী শিক্ষক যারা আছে তারা বাছাই করবে। তো এক্ষেত্রে আর তোমার কিছু করণীয় নাই। তো বিষয়টা হচ্ছে যে খুব সহজেই তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে
একদম কোনো কনফিউজ নাই এবং খুবই সহজ এটা। এটা অনলাইনের মাধ্যমে না। তোমরা নিজেরাই পূরণ করতে পারবে হাতে লিখে। এখানে কোনো তোমার এক্সট্রা কোনো চার্জও লাগতেছে না, খরচও লাগতেছে না। আর এটা খুবই ভালো একটা উদ্যোগ। দেখা যাচ্ছে যে অনেকের লেখাপড়া করার ক্ষেত্রে আমরা আ আর্থিকভাবে অনেক সময় দেখা যায় যে আ আমরা লেখাপড়া খরচ জোগাতে খুব কষ্টকর হয়ে পড়ে। তো একটা উপবৃত্তি পেলে এটা বাবা-মায়ের জন্যও হেল্পফুল হয়, তোমার জন্যও হেল্পফুল হয়। তুমি নিজেও একটা কিছু করতে পারবে এই টাকাটা নিয়ে। বই খাতা কিনতে পারবে এবং দেখা যাচ্ছে অনেক রকম কাজে লাগাইতে পারবে। তো সেটা তোমার ব্যক্তিগত বিষয়। তো আমার ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো দিবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আম লেখাপড়া ভালোভাবে করতে হবে। কারণ আগের দিন আর নাই। বর্তমান সময়ে লেখাপড়া খুবই হার্ড এবং কষ্টকর হয়ে পড়বে। দেখা যাবে যে ৩৩ থেকে ৪০, ৪৫, ৬৫% পাসের হার থাকবে। তোমরা সবাই ভালোভাবে লেখাপড়া করবে। অবশ্যই ভালো করে লেখাপড়া করবে। লেখাপড়া করলে করার মতো করবে। আর না হলে এখানে ইন করে দেওয়াই বেটার। তো লেখাপড়া করে প্রত্যেকটা বাবা-মাই চায় সন্তান কিছু না কিছু করুক। তো আমারও বিশ্বাস যে তোমরা ভালোভাবে লেখাপড়া করে বাবা-মায়ের মুখে হাসি ফোটাবে। আমি তো তেমন লেখাপড়া করতে পারি নাই। তো আমি চাই যে তোমরা সবাই লেখাপড়া করবে। বিসিএস ক্যাডার হবে, বিসিএস পরীক্ষা দিবে, নন ক্যাডার হবে। সবাই ভালো ভালো জায়গায় থাকবে। দেখো লাইফে অসম্ভব বলতে কোনো কিছু নাই। আমি আবারও বলি। যেমন ধরো অসম্ভব। অসম্ভবে তুমি যদি অটাই বাদ দাও তাহলে কি সম্ভব? অশিক্ষিত। তুমি যদি নিজেকে মনে করো যে আমার মাথায় ব্রেন খারাপ, আমি দেখে লেখা পরীক্ষা করবো, অসম্ভব আমি পাস করবো না। তাহলে ওই অটা বাদ দাও, তাহলে সম্ভব। অশিক্ষিত। অটা বাদ দাও, শিক্ষিত। হ্যাঁ? অকৃতজ্ঞ, বাদ দিলে কৃতজ্ঞ। হ্যাঁ? অ অন্যায়, বাদ দিলে ন্যায়। লাইফ থেকে অটা বাদ দাও, নেগেটিভিটি বাদ দাও, পজিটিভিটি নিজের ভিতরে আনো। তাহলে ইনশাআল্লাহ আমি বলে দিতে পারি তুমি সফল হবে মাস্ট বি। তো আজকের ভিডিও এবং ডাইরেক্ট লাইভটা এই পর্যন্তই থাকলো তোমাদের জন্য। তো আমি নেক্সটে আরো অনেক চাকরির খবর বা দেখা যাচ্ছে যে ইনফরমেটিভ যেগুলো ভিডিও আছে সেগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।